না, প্রথমেই যে বিষয়টা প্রত্যেকে জানা দরকার যে জৈব চাষ বিষয়টা কি, বা জৈব চাষ করবো কেন। আমরা এখন চাষে কি দিই? আমরা চাষে দিই আপনাদের কিছু ওই যেগুলো আমরা বোতলে কিনি বিষ, যদি ওইগুলো চাষের জমিতে না দিয়ে যদি নিজে খেয়ে ফেলি মারা যাব। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, চেয়ার থাক কোনো অসুবিধা নেই। এবার চাষে যে আমরা এই জিনিসগুলো দিচ্ছি তাতে কার অপকার হচ্ছে? একটা পোকা কতখানি খাচ্ছে? 100 ভাগের 1 ভাগ, তাতে পোকা মরে যাচ্ছে। বাকিটা থাকছে সবজির গায়ে, বা যেটা খাচ্ছেন আলুর গায়ে, সেটা খাচ্ছে কে? আমরা। তাহলে আমরা কি খাচ্ছি? বিষ। সেগুলো থেকে বাঁচার জন্যই জৈব চাষ। আচ্ছা, এবার আজকের যেমন আমরা এখানে বিচার্য যেটা বিষয় হলো যে আলু চাষের ক্ষেত্রে আমরা জৈব চাষ করব কি করে, তাই তো? আলু চাষে জৈব চাষ করার সবথেকে সুন্দর জায়গা হচ্ছে, যেমন আমি একটা করে জিনিস বলি যেগুলো আমরা রাসায়নিক ব্যবহার করি, তার জায়গায় জৈব কী কী করা যায় সেগুলো একটা করে আমরা জেনে নিই আগে। প্রথমে আমরা জমিতে কী দিই? জমিতে কী দিই? ইউরিয়াটা খুব সহজ একটা উল্টো জিনিস যেটা আমাদের মানুষের শরীর থেকে আসে, সেটা হচ্ছে ইউরিন। আমরা যে প্রস্রাব করি ইউরিন, সেটা কিন্তু ইউরিয়া। তবে মানুষেরটা চলবে না, কারণ আমরা তেল ঝাল মশলা বাজে লোক, আমাদের দিয়ে হবে না। হবে কাদের? হবে হচ্ছে গরুর, ছাগলের, মহিষের, এদের হবে। কারণ এরা খায় কি? শাকসবজি থেকে যে ইউরিয়াটা তৈরি হয় সেটা হচ্ছে পিওর ইউরিন, মানে পিওর ইউরিয়া। তাহলে ইউরিয়ার অল্টারনেট যদি জৈব কিছু দেখি আমি, সেটা কি দেখব? সেটা দেখব আমাদের গরুর ইউরিন। আর আমরা কি দিচ্ছি? ডিএপি। ডিএপিতে কি থাকে? হাইড্রোজেন থাকে তো। ডিএপিতে আর কি থাকে? আর কিছু যেগুলো গাছের লাগে, পটাশ, ম্যাগনেসিয়াম, এইসব জিনিসগুলো আমরা মিশ্রণ করে ডিএপি বানাই। এবার আমি বলি এর অল্টারনেটগুলো জৈব কি আছে? জৈব আছে যেমন, যদি আমি ডিএপির অল্টারনেট কিছু দেবার ব্যবস্থা করি, আমি দেবো কি? গোবর। কি থাকবে তার মধ্যে? হাইড্রোজেন থাকবে, মিথেন থাকবে, সারের পরিমাণটা থাকবে। তার সাথে আমি কি দিলাম? আরও যদি অল্টারনেট কিছু দেখি আমি, কলা খেয়ে আমরা খোসাটা ফেলে দিত। আপনি কি জানেন আমরা যে কিনে পটাশ, 1000 টাকা দিয়ে পটাশ কিনে আনি, ওরা কিভাবে সেটাকে তৈরি করে? ওই কলার খোসা দিয়ে। কলা গাছ কেটে তার পিস করে সেটাকে শুকিয়ে অনেক দিন রাখার জন্য তারা ওর মধ্যে কেমিক্যাল মেশায়। পটাশটা কিন্তু কলা গাছ থেকেই নেয়। তাহলে যদি ওই কলার খোলাটা বা কলার মোচাটা আমরা ফেলে না দিয়ে সেটাকে পচিয়ে যদি জমিতে দিই, জমিতে পটাশের পরিমাণটা হয়ে যাবে। আর একটা জৈব খুব জায়গা বলে আমাদের গ্রামীণ পরিবেশে আমরা কি পাই? হাঁস মুরগি পাই, তাই তো? পটাশের সব থেকে ভালো উৎস হচ্ছে হাঁস মুরগির পটি, পায়খানা। জমিতে পটাশ ছড়ানোর পরিবর্তে হাঁস মুরগির পায়খানা ছড়িয়ে দিই, একই জিনিস। হাঁস মুরগির মল আর পটাশ পূরণ হয়ে যাবে জায়গাটা। আর একটা আমরা কি দিচ্ছি? আমরা আর একটা অল্টারনেট দেখি, কি দেখব? গুড়, মিষ্টি। কেন মিষ্টি দিই আমরা জানেন? কোনো এইসব ধরনের জিনিস বানানোর সময় একটা মিষ্টি খাবার দিই। কেন দিই? পোকামাকড়ে মিষ্টি খেতে পছন্দ করে, তাহলে পোকামাকড়ের বংশ বিস্তার হবে, তার সারের গুণটা বাড়বে। রাসায়নিক সারে কিন্তু গুণ বাড়ে না। রাসায়নিক সারে আমরা কি করি? এবছরে যদি ইউরিয়া এক বস্তা দিই, 1 কোটা দিই, পরের বছরে আমার ওইটা লাগবে 1.5, তার পরের বছরে লাগবে 1.75, থেকে বাড়ছে, পরিমাণ বাড়ছে আরও। কিছুদিন বাদে ওই ইউরিয়াটা আমাকে তার ডবল দিতে হচ্ছে। কিন্তু আমরা যদি জৈব সার ব্যবহার করি, সেই জৈব সারটা ডবল দিতেও আমাদের কোনো ক্ষতি নাই, কারণ সেটা তো তৈরি হচ্ছে আমাদের কাছ থেকে, তার তো তৈরি করতে কোনো খরচা নাই। এইখানে জৈবর একটা খুব ভালো অল্টারনেট বলি, যেটা আমাদের জৈবর খুব সুন্দর জায়গা আছে, সেটা হচ্ছে আমরা বলি জৈবামৃত। বেদ বা আমাদের আদি যদি কোনো বই টই দেখেন, যেখানে আমরা আগেকার লোকেরা যখন চাষ করতো, মানে আমাদের দাদু যখন তারা চাষ করতো, তারা কি করতো? জৈবামৃত দিত, যেটা আমরা এখন ভুলে গেছি। তৈরি আমরাই করেছিলাম, আমরা এখন ভুলে গেছি, কারণ কিছু বাইরেকার লোক এসে আমাদের বলেছে ইউরিয়া দিতে, খুব সহজে হয়ে যায়, ওটা দিয়ে খাটতে হয় না, বাজার থেকে কিনে এনে দিয়ে দিলাম। প্রথমে দিয়েছিলাম 1 টাকা, এখন দিচ্ছি 1080। 1080তেও পাওয়া যাচ্ছে না। 1080 গভর্নমেন্টের দাম, আমাদের কিনতে গেলে এখন 1300 টাকা। আগে যেটা দিতাম
হয়তো 1 মুঠো, এখন দিচ্ছি 1 বস্তা, কোনো কোনো জায়গায় 2 বস্তা, কোনো কোনো জায়গায় 3 বস্তা। কিন্তু মাটির কি এতে উর্বরতা বাড়ছে? মাটির ভেতর থেকে আমরা জোর করে তার ক্ষমতাটা বার করছি। মাটি আর মা, আপনারা প্রত্যেকে মা, মাটি আর মা বিষয়টা সেম। আপনাদেরই একমাত্র সন্তান জন্ম দেবার ক্ষমতা আছে, তেমনি মাটিরই গাছ জন্ম দেবার ক্ষমতা আছে, কোনো কিছু জন্ম দেওয়ার ক্ষমতা আছে। তাহলে আমার মা আমাকে জন্ম দিয়েছে, পালন করেছে কে, খাইয়ে পরিয়েছে কে? মাটি। যদি আমার মাকে আমার জন্মাবার পরে বেশ কিছু ইঞ্জেকশন দিত, দিয়ে বলতো আপনাকে খাবার খেতে হবে না, শুধু ইঞ্জেকশন দিলেই হয়ে যাবে, বাঁচতো না। মাটিরও ঠিক একই অবস্থা। খাবার না দিয়ে যদি আমরা শুধু ইঞ্জেকশন দিই, কি হবে? কিছুদিন বাদে মা মারা যাবে। আজকে আমি খেতে পাচ্ছি, আমার সন্তান খেতে পাবে না, তার সন্তান অন্ন হারা হয়ে মরে যাবে। তার থেকে আমরা সেই মাটিটাকে বাঁচাই। যদি ইউরিয়া বা এই জিনিস এতটাই ভালো হতো, তাহলে অন্যান্য দেশে নিশ্চয়ই এগুলোকে আমরা এখন ব্যান করতাম না। আজকে আমাদের কেন্দ্র সরকার, রাজ্য সরকার প্রত্যেকে জৈব চাষের উপরে এত বেশি এগিয়ে আসছে কেন? কারণটা একটাই, রাসায়নিক সার দিতে দিতে আমরা মাটিটাকে নষ্ট করে ফেলেছি। মানে আমি আমার মাকে নষ্ট করে ফেলেছি। তাহলে মা না থাকলে আমি খেতে পাবো না, আমি মরে যাব। তাই জন্য সেই মাটাকে এখন বাঁচাবার চেষ্টা হচ্ছে। কারণ আমরা এতদিন ইঞ্জেকশন দিয়ে দিয়ে মাকে বলেছি আরও খেতে দাও, আরও খেতে দাও। মা খাবার দিয়ে গেছে যতক্ষণ পেরেছে, এবার তার শরীরটা শেষ। তাহলে এখন মা যাতে খাবারটা আমাকে দেয়, তাই জন্য তাকে খাবার দিতে হবে। মানে মা আমাকে জন্ম দেওয়ার পরে তার শরীরকে গঠন করার জন্য আমরা কি করি? মাকে বলি ভালো করে আরও বেশি করে খাওয়ান, প্রোটিন খাবার দিন। সেই প্রোটিনটা এখন দেওয়া শুরু করতে হবে আমাদের, না হলে আমাদের ভবিষ্যতে একটা বিরাট বড় অন্ধকার দিক চলে আসছে। আমি এবার আলু চাষের ক্ষেত্রে আমরা কিভাবে এই জৈব জিনিসগুলোকে প্রয়োগ করে, যেমন ইউরিয়া দিই, ইউরিয়ার জায়গায় এটা ব্যবহার কিভাবে করা যায় তার একটা দিই, একটা ফর্মুলা দিই। যদি কারোর মনে রাখতে পারেন, কেউ যদি লিখে নিতে পারেন। জিনিসটা একই, কাজ ইউরিয়ারই হবে। কি করব? 1 কেজি গোমূত্র, যদি আপনি গরু আপনার ঘরে থাকে তাহলে গরুর মূত্র নিন, যদি আপনার ঘরে মহিষ থাকে মহিষের মূত্র নিন। তবে হ্যাঁ, যদি আপনাদের ওই জার্সি হয়, জার্সি চলবে না, কারণ জার্সিকে অলরেডি অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। জার্সির যেটা মূত্র বেরোয় সেটা কিন্তু জৈব থাকে না। তাহলে আমাদের দেশি গরু, মানে আমরা যে গরু ঘরে ঘরে, সেই গরুর গোমূত্র বা সেই মহিষের মূত্র নিতে পারি। যে গরুর মূত্র নেব বা যে মহিষের মূত্র নেব, সেই মহিষেরই গোবর নেব বা সেই গরুরই গোবর নেব। পরিমাণটা কিরম হবে? আমি একদম 1 একর জমির হিসাব বলছি। এটা কি, আমি এইমাত্র একটা কথা বললাম, জৈবামৃত কী করে বানাতে হয় তার পদ্ধতি। কি করে বানাবো? আমি প্রথমে 10 কেজি গোমূত্র নিলাম বা 10 লিটার গোমূত্র নিলাম, একটা ড্রামের মধ্যে মেশাবো। 10 কেজি গোবর, হাতে করে মেশাতে পারি, ওতে কোনো অসুবিধে নাই, হাতে করে মিশিয়ে নিলাম। তাতে দেবো 1 কেজি গুড়। গুড় মানে মিষ্টি, মানে ওইখানে যে জীবাণুগুলো থাকবে তাদের খাবার। তা গুড়টা কি, কিরাম গুড়? একটা গুড় আপনি খাই, একটা গুড় আমরা খেতে পারি না, পশু খায়। আর একটা গুড় আমরাও খেতে পারি না, পশুও খেতে পারে না, আমরা ওইটাকে ফেলে দিই। সেই গুড়টা আমি বলছি 1 কেজি ওর মধ্যে দিয়ে দিই। ফেলে দেওয়া জিনিস, একটা খরচা লাগে না, আমাদের ওই ক্যানটা করে আমরা ফেলে দিই, সেটা আমি বলছি ওর মধ্যে দিয়ে দিন 1 কেজি। আর একটা জিনিস, যদি আমাদের ঘরের যদি ডাল থাকে খুব ভালো কথা, যদি ঘরের নিজের ডাল না থাকে তাহলে 1 কেজি বেসন। আমাদের এইটা একমাত্র হয়তো বাইরে থেকে কিনতে হতে পারে, যদি নিজের ঘরের ডাল থাকে তাহলে ডাল পিষিয়ে বেসন করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। বেসনটা কি? জীবাণুর খাবার। দুটো আমরা খাবার দিলাম। আমাদের কিছু ভালো জীবাণু আছে, কিছু খারাপ জীবাণু আছে মাটিতে। তাহলে ভালো জীবাণুকে খাবার দিয়ে বড় করতে হবে বা তাদের সংখ্যা বাড়াতে হবে। ওদের কিন্তু ব্যাপার নয় যে আমার একটাই সন্তান হওয়া দরকার, ওদের এরকম সিস্টেম নেই, ওরা একদম সন্তান বাড়িয়েই যাবে না। ওদের ক্ষেত্রে এটা খুব সুন্দর মজাদার বিষয়, ওরা সন্তান তাড়াতাড়ি বাড়ায়। তাহলে ওদেরকে তাড়াতাড়ি বাড়াতে গেলে কী করতে হবে? ভালো করে খেতে দিতে হবে। ভালো করে খাবার কি ওরা খায়? গুড় মিষ্টি দিলাম, তার সাথে বেসন দিলাম। আর একটা জিনিস দেবো আমি, ওদেরকে আমরা তুলে আনবো। কোথা থেকে আনবো? আমরা কি আমাদের এই চাষের জমির মাটি দেব না, কারণ এই মাটিতে ইউরিয়া আছে, যে জীবাণু আছে সেগুলোকেও মেরে দেবে। সুতরাং চাষের জমির মাটি দেওয়া যাবে না।
এবার আমাদের পুরনো শাস্ত্র বলছে যে সবথেকে শুদ্ধ মাটি হয় কোথাকার? সবথেকে শুদ্ধ মাটি হয় কোথাকার? বট গাছ বা অশ্বত্থ গাছের নিচে, কারণ সেখানে কোনো সার পড়ে না। সেই মাটিতে সবথেকে বেশি ভালো জীবাণু থাকে, যেগুলো চাষের জন্য উপযোগী জীবাণু। ওখানকার 1 কেজি মাটি জলে মিশিয়ে ভালো করে, আমি দরকার লাগলে সেখানে 10 লিটার জল দিয়ে সেটাকে মিশিয়ে রেখে দেওয়া হবে। কতদিন রাখবো? 21 দিন। রাখার পরে ওইটা আমি 200 লিটার জলে মেশাতে পারবো। 200 লিটার জলে ওইটা মেশাতে পারবো। প্রয়োজনে আমি 400 লিটারও করতে পারি, আমার তাতে কোনো অসুবিধে নেই। পরিমাণ কিন্তু ওইটাই। ভালো করে গোলাবো। 21 দিন ধরে আমাকে খালি একটাই কাজ করতে হবে, প্রতি 1 দিন অন্তর ওইটাকে একটু করে গুলিয়ে দেওয়া। 200 লিটার জলে মেশালাম, মিশিয়ে প্রথম ধান তোলার পরে, আমি এখন বলছি না, এখন সরকারিভাবে নিষিদ্ধ, জমিতে কেউ ধানের আগড় পোড়াবেন না, সরকারিভাবে নিষিদ্ধ। ওটাকে আমি খাবার বানাবো। ওই পোকাগুলো খাবে তো, জমির ওই আগড়গুলো খাবে। জমিটাকে একটা চাষ দিয়ে দিন, দিয়ে জল দিয়ে ভালো করে জমিটাকে ভরে দিন। যা ছোট ছোট ঘাস ছিল মরে যাবে, জল বেশি হয়ে গেলে মরে যাবে। আর ওই জীবাণুগুলো থাকবে, ওরা কি খাবে? ওই ধানের যে আগড় পাট পড়ে আছে সেই আগড়গুলো খাবে। খেয়ে ওরা মাটিটাকে উর্বর করবে। সেই মাটিতে বাকি যা যা আসার দরকার, পোকামাকড় আসার দরকার, ওরা থাকলে অটোমেটিক সবাইকে ডেকে নিয়ে চলে আসবে। ওই তো বললাম, ওদের বন্ধুত্ব সার্কেলটা অনেক বড়। ওরা সব পোকামাকড়কে ডেকে নিয়ে নিজের কাছে এসে জমা করে দেবে, দিলে মাটিটা আমার উর্বর হবে। এইরকম করবো আমি ধান চাষের পরে 10 দিন অন্তর অন্তর 2 বার। 10 দিন অন্তর 2 বার করবো। এরম দিনে করবো না যখন খুব বর্ষা হচ্ছে, সেরকম সময় করবো না, তাহলে যা ছিল সব বেরিয়ে চলে যাবে। রাখতে হবে, মাটিতে দিতে হবে। তার মানে 10 দিন অন্তর 2 বার করার পরে আমরা যেমনভাবে আলু চাষের পদ্ধতিতে করি ঠিক সেইভাবেই মাটিকে গুঁড়ো করে নাও, আল কাটো, আলু বসাও, কোনো অসুবিধে নেই। সাথে সাথে আমরা কি দেখব, আমরা যখন যখন যে টাইমে জল দিই, আমি বলছি না এক্সট্রা কোনো জল লাগবে, যে সময় আমরা জল দিই সেই সময় আমরা ওই মিশ্রণটি দেব। যা তার সাথে আমরা দিই কি, ইউরিয়া ডিএপি দিয়ে জল ছড়াই, এটাই তো করি আমরা। জল দেওয়ার আগে ইউরিয়া ডিএপি দিয়ে তারপরে জল দিয়ে দিই। না দিয়ে আমরা ওই জৈব সারটা দেব জলের সাথে মিশিয়ে। আগেও দেওয়ার দরকার নেই, হয়তো টড়ানোর কোনো দরকার নেই। জলের সাথে মিশিয়ে দিন, ওই পাইপেই জল দিয়ে দিন, হয়ে গেল। বা একটা জামের মধ্যে মিশিয়ে দিন। আমাদের যেমন একটা খুব সুন্দর গ্রামের দিকে একটা করা হয়েছিল, আমি এটা ইউপির কথা বলছি, ইউপিতে আমি এটা দেখেছিলাম। একটা জিনিস করা হয়েছিল, কিরমভাবে, কলের ট্যাঙ্ক থেকে জল বেরোচ্ছে, আর তার মধ্যে ওরা কি করেছে, ওই ট্যাঙ্কটায় সামনে একটা ডাম করে বসিয়ে দিয়েছে, যেখান দিয়ে পাইপে জল বেরোচ্ছে সেই মুখে পড়ছে, ওইটাও জলের সাথে মিশে জমিতে যাচ্ছে, হয়ে গেল। জমিতে জলও দেওয়া হয়ে গেল, আপনাকে এক্সট্রা খাটতে হলো না, খাটুনি কমে গেল, ইউরিয়া দেবার লেবার লাগবে না, জলে মিশিয়ে দিয়ে দিলেন। তাহলে আমাদের কত জিনিস বাঁচলো দেখুন। আলু চাষের ক্ষেত্রে আমাদের কি কি বাঁচলো? প্রথমে আমরা যে 2 বস্তা বা 3 বস্তা ইউরিয়া ডিএপি কিনে জমিতে দিতাম, সেটা বেঁচে গেল। ঘরের জিনিস দিলাম তো, ওগুলো তো আমাদের ঘরের জিনিস, দিয়ে দিলাম, বেঁচে গেল। আর কি কি বাঁচলো? লেবার খরচা আমাদের বাঁচলো, জলের সাথে মেশালাম, ওটা দিয়ে দিলাম। এটা কিন্তু আগেকার সময় লোকেরা করতো তাদের খাটুনি বাঁচাবার জন্য। আমরা এখন সহজে কাজ করতে গিয়ে সেটা আর করি না, কিন্তু আমরা আমাদের খাটুনি বাড়িয়ে ফেলেছি। এবার আসা যাক, এটা হচ্ছে জমিতে করার জন্য আমরা কতদিন অন্তর অন্তর দেবো। যেমন আমরা জমিতে দিই, ঠিক 20 দিন অন্তর অন্তর জমিতে জল দিই। আলু করার পরে আমরা সেচ দিই, ঠিক তখন আমরা সার দিয়ে সেচ দেবো, ঠিক আছে। এরপরে হচ্ছে জমিতে যখন রোগ লাগে। রোগ কি? আলু গাছের সব থেকে ভয়ঙ্কর রোগ কি আপনারা তো জানেন, বলুন না আমাকে। আলু গাছের সব থেকে ভয়ঙ্কর রোগ কি? পাতা মুড়ে যায়। আচ্ছা, এর জন্য আমরা কি দিই? এই জন্য আমরা দিই বিষ, স্প্রে করতে হয়। এটা বিষ স্প্রে করি, ওটা আমরা খেলে মরে যাব, ওই বিষটা আমরা স্প্রে করি, কেউ পোকাগুলোকে মারি। এবার একটা মজাদার জিনিস বলি, আমরা জানি পাউরুটি তৈরি করতে কি লাগে? সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কি লাগে? পাউরুটি নরম হয় যে, কি লাগে? ময়দার থেকেও লাগে। নরম তো হবে না, রুটি দিয়েও তো করেন। বেকিং সোডা দেই। আমি কিন্তু কাপড় কাচার সোডা বললাম না, খাবার সোডা বললাম না, বেকিং সোডা বললাম। বেকিং সোডা কিন্তু ওই পোকাদের মারতে পারে, ওটা কিন্তু জৈব জিনিস। কিভাবে বানাবো? আমাদের দরকার নেই ওই সব স্প্রে কিনে আনার দরকার নেই। বেকিং সোডা নেব, বেকিং সোডার সাথে নিম তেল মেশাবো। পরিমাণগুলো আমি পরে জানাচ্ছি আস্তে আস্তে। নিম তেল মেশাবো,
সাবান একটু মেশাবো। সাবানটা আপনি বলতে পারেন কেমিক্যাল, কিন্তু ওই হ্যান্ড স্যানিটাইজারের যে সাবানগুলো হয় সেই সাবানগুলোও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। খুব সামান্য পরিমাণই বলছি, ওটা বেশি লাগে না। ওটা কেন দিচ্ছি, ফেনা হবে, গাছের পাতায় তেল আর ফেনা ওই ওষুধটাকে বেকিং সোডাটাকে নিয়ে গাছের পাতায় বসে যাবে, তাহলে পোকাগুলো মরে পড়ে যাবে। এবার কি মেশাবো, কতটা মেশাবো? 1 লিটার জলে, আমি বলছি না যতটা আপনি বানাবেন পরিমাণ অনুসারে বাড়িয়ে দেবেন। 1 লিটার জলে 2 চামচ, যদি খুব ক্ষতিগ্রস্ত হয়ে যায় গাছ তাহলে 3 চামচ, এর বেশি দেবো না বেকিং সোডা। 3 চামচ দিলাম, তার সাথে 2 চামচ দিলাম নিম তেল। আচ্ছা, নিম তেল অনেকে কিনে আনে, আমি বলবো কিনবেন না, ওটাও ঘরে বানিয়ে নিন না। এত নিম গাছ আপনাদের এখানে, কটা নিমের পাতা খুলে নিয়ে চলে আসুন। আমি তো আসার সময় দেখলাম নিমের জঙ্গল আছে, তো নিমের পাতা কটা তুলে নিয়ে চলে আসুন। সরিষার তেল আপনাদের ঘরের হয়, সবাই তো সর্ষে চাষ করেন না বাবা, সরিষার তেল তো ঘরেই হয়। তেল দিয়ে কি করবেন, নিমের খলিটাও নিতে পারেন, নিমের পাতাটাও নিতে পারেন, ডাঁটিটা নেবেন না, পাতা আর খলি মানে ফলটা আর পাতাটা নিতে পারেন, ওই দুটোই তেঁতো হয়। ওই দুটো জিনিস একটু ভালো করে বেটে নিয়ে বা একটুখানি থেঁতলে নিয়ে তেলের মধ্যে একটু বেশি পরিমাণ তেল দেবেন, দিয়ে তেলে যেন পুরো ওটা ডুবে যায়। মোটামুটি 300 গ্রাম ওটা নেবেন, আর আপনার মোটামুটি 500 মতো তেল রাখবে ওটা ভাজার জন্য। বাটার পরে এতটা মতো হবে, ওটা দেওয়ার জন্য বেশ 500 মতো তেল লাগবে। বানিয়ে রেখে দিন না দীর্ঘদিনের জন্য, এটার আরও কাজ আছে, আমি পরে বলছি। এই নিম তেল দিয়ে আরও কাজ আছে, যেমন অনেকের দেখবেন হাতে র্যাশ হয় গ্রীষ্মকালে, অন্য কোনো ওষুধ লাগাবার দরকার নেই, ওই নিমের তেলটা লাগিয়ে নেবেন, র্যাশ ঠিক হয়ে যাবে। আমাদের ঘরের জিনিস, আমরা নিই না বাইরে থেকে ওষুধ কিনে আনি। এবার আমরা কি করি, ওই নিমটা নেব, নেবো 2 চামচ, 2 চামচ তেল, বাকিটা আপনি আপনার কাছে রেখে দিন, অনেক কাজে লাগবে। আমি পরে আপনাদের কাজও বলবো, ওর কাজ প্রচুর, ফোঁড়ার জন্য ওই কাজে লাগে, অনেক কিছু কাজে লাগে, আমি সেগুলো একটা করে পরে বলছি। কিন্তু আমরা নিম তেল দিলাম 2 চামচ, 2 চামচ দেবো সাবান, ওই গোলা সাবান দিয়ে 1 লিটার জলে মাখিয়ে নেব। নিয়ে যদি পরিমাণ বেশি লাগে বেশি লাগবে, যদি আমরা 16 লিটারের বড় জারে যদি আমরা করতে চাই, ঠিক সেই পরিমাণ মতো বেকিং সোডার পরিমাণটা বাড়িয়ে নেবো, তেলের পরিমাণ বাড়িয়ে নেবো, সাবানের পরিমাণ বাড়িয়ে নেবো, পাইল করে নেবো, নিয়ে গাছে স্প্রে করব। স্প্রেটা এমন সময় করব যেন সেই সময় খেয়াল রাখতে হবে আমাদের যেন বৃষ্টি না হয়, কারণ বৃষ্টি হলে পেস্টিসাইড যেটা দেন, বিষ যেটা দেন, বিষের গন্ধ থাকে, এর তো গন্ধ থাকে না, এ পাতায় যদি না ধরে থাকে এর কাজ হবে না। তাই জন্য যেদিন একদম প্রচণ্ড সূর্য রোদ্দুর তাপ, সেই দিনকে দেবো, স্প্রে করে দেবো, গাছে যেন শুকিয়ে যায়, শুকিয়ে গেলে ওরা ওদেরকে ফেলে দেবে। আর এইগুলো পড়ে গেলে ওগুলো যেগুলো পোকাগুলো থাকে দেখবেন সবুজ সবুজ ছোটো ছোটো পোকা থাকে, ওই পোকাগুলো পড়ে গেলেই রোগটা চলে যাবে, রোগটা হয় পোকার জন্য। আর একটা জিনিস হয় আলুতে, বলুন তো কী হয়, লাল লাল দেখেছেন, লাল লাল পোকা আসে, লাল লাল পোকা আসে, আলুর ফুলগুলো খেয়ে নেয়, লাল লাল পোকা আসে, গাছের খুব ক্ষতি করে। ওগুলোকে মারবেন কি দিয়ে বলুন তো? আমি আপনাকে দূরের জিনিস আনতে বলবো না, আপনার হাতের কাছে জিনিস আছে, আপনাদের রান্না করেন তো সবাই, শুকনো লঙ্কা আছে না, একটু নিম পাতা নেবেন, বাঁটবেন, শুকনো লঙ্কা ওর সাথে নেবেন, রসুন 1 কোয়া রসুন বেটে নেবেন, নিম নেবেন 50 থেকে 100 গ্রাম, নিম পাতা আর নিমের সব কিছু যা ইচ্ছা নিতে পারেন, খালি ডালটা নেবেন না, বাকি নিমের পুরো জায়গাটাই কাজে লাগে, ফল থেকে শুরু করে আপনি পাতা পর্যন্ত সবটাই থেঁতলে নিলে কাজে লাগে। থেঁতলে নিয়ে জলে একটু ফুটিয়ে নিলেন, জলটা বার করে নিলেন, তার মধ্যে শুকনো লঙ্কা 25 গ্রাম মতো বেটে ওর মধ্যে দিয়ে দিলেন, হয়ে গেল। শুকনো লঙ্কা বেটে দিয়ে দিলাম, তার সাথে আর কী দেবো, তার সাথে দেবো হচ্ছে আমি রসুন, 1 কোয়া গোটা রসুন বেটে দিয়ে দিলাম, দিয়ে 1 লিটার জলে গুলে নিলাম। আমি এটা 1 লিটার জলের পরিমাণ বললাম, যদি আপনারা বেশি পরিমাণ করতে চান বেশি পরিমাণ করতে পারেন। দিয়ে গাছেতে স্প্রে করে দিন, ওই যে ছোটো ছোটো লাল লাল পোকা দেখেন মরে যাবে, ওই পোকাগুলো আর থাকবে না। আপনি আর একটা দেখবেন, পাতা খায় সবুজ পোকা, দেখেছেন না? আমি একে মারতে বলবো না, এই পোকাগুলো মরে না, আপনি বিষ দিলেও পোকা মরে না, ওরা ছেড়ে নিচে পড়ে যায়। এদের একটা অন্য সলিউশন আছে, খুব মজাদার সলিউশন বলছি। যখনই এটা স্প্রে করবেন, এইটা যখনই স্প্রে করবেন, ওই পোকাগুলো দেখবেন যেমন বিষ দিলে হয় এমনি দিলেও হবে, পোকাগুলো ছেড়ে ছেড়ে মাটিতে পড়ে যাবে। মাটিতে পড়ে গেলে ওই জমিতে কি ছাড়বেন বলুন তো? মুরগি ছেড়ে দিন না, মজাদার বিষয় তো, মুরগি ছেড়ে দিন, গাছের ক্ষতি, মুরগির পেট ভরবে, সকালবেলা ডিম খাবেন, তাহলে
ওই পোকা থেকে ডিম হবে, ডিমটা আপনি খাবেন। তাহলে আমি কি বললাম, গাছেতে এদের থেকে ওই পোকামাকড় থেকে বাঁচাবার সুন্দর রাস্তা, যেখানে মুরগি করছেন 2-4টে মুরগি মাঝে মাঝে ছেড়ে দিন, ওরা খেয়ে দিয়ে পেট ভরাবে, আপনাকে ডিম দেবে, আপনার গাছের উপকার হবে, আর আপনি এই ধরনের স্প্রে করুন, গাছের পোকাগুলো মরে যাবে। তাহলে আলু চাষের ক্ষেত্রে আমি কিন্তু পয়েন্ট সবকটা বললাম, খেয়াল করলেন? প্রথমে আমি ইউরিয়ার পার্টটা বলেছি, ইউরিয়া কীভাবে দেবো, ওষুধ যে দুটো মহা রোগ লাগে সেই দুটো রোগের ওষুধ বললাম, এগুলো জৈব ওষুধ, ঘরের জিনিস, বাইরে থেকে আনতে হয় না, খরচা লাগে না, সবকটা নিজের ঘরের জিনিস, নিজের ঘর থেকে বানাবেন আর দেবেন। আপনাদের রান্নাঘরে সব আছে, রান্নাঘর থেকে দেবেন, বানিয়ে দিয়ে দেবেন বাইরে, যাও গিয়ে জমিতে স্প্রে করো, হয়ে গেল, সহজ ব্যাপার। আচ্ছা, এর জন্য জমির মাটিকে আমরা যখন আগে থেকে তৈরি করি, তার জন্য আমরা আগে থেকে জানি, আমরা আগেও করতাম, এখন আমরা হয়তো ভুলে গেছি, আমরা সার গর্ত করতাম না? সার গর্ত করার কিছু নিয়ম আছে। কিরকম? সাত গর্ত লম্বা হবে 3-এর গুণিতকে যায়, মানে 3 হবে, 3 ফিট, 6 ফিট, 9 ফিট, এরম করে লম্বা হবে, আর চওড়া হবে 1.5-3 ফিট, 3 ফিট চওড়া হবে, এর বেশি চওড়া হবে না, 3 ফিট চওড়া হবে, আর লম্বা যতদূর ইচ্ছে হতে পারে। এবার আমি কেন বললাম 3 ফিট, কেন বললাম, কারণ আছে। সার গর্ততে পা দিতে নেই, কারণ পোকা মরে যায়, ওর ভেতরে যে পোকাগুলো তৈরি হয়, আপনার পায়ের চাপে পোকা মরে যেতে পারে। এই জন্য আমরা বলি সার গর্ততে কখনো পা দেবেন না, আমরা বলি এ কথাটা, সার গর্ততে কখনো পা দেবেন না, পোকা মরে যায়, কারণ নিচে এরকম বড় বড় সাদা সাদা পোকা থাকে, যারা খেয়ে দিয়ে আপনার জন্য সারটা তৈরি করে, তারা মরে গেলে আর কেউ সার তৈরি করবে না, এই জন্য সার গর্তে পা দিতে নেই। এবার আমি কেন বললাম 3 ফিট, সবার কাছে প্রশ্ন থাকা দরকার, তো চওড়াটা 3 ফিট কেন, লম্বাটা বাড়াতে বলছি, চওড়াটা বাড়াতে বারণ করছি। একটা মজাদার ব্যাপার দেখুন, আমাদের হাতটা কতটা, 1 ফিট 1.5 ফিট, হাতটা 1.5 ফিট, তো তাহলে আমি এদিকে দাঁড়ালে 1.5 ফিট হাত বাড়াতে পারবো, ওদিকে দাঁড়ালে 1.5 ফিট হাত বাড়াতে পারবো, তাহলে 3 ফিট কেন চওড়া বুঝে গেল, তাই তো? লম্বাটা আমরা মনের ইচ্ছার মতো বাড়িয়ে যাবো, কোনো অসুবিধা নেই। এটা কিভাবে তৈরি করতে হয়, তৈরি করার জন্য প্রথমে আমরা গর্ত করব কতটা, 1 থেকে 1.5 ফিট গর্ত করব, আর আটটা মানে পারটা মাটির থেকে একটু উঁচু করব, সেটা 1/2 ফিট থেকে 1 ফিট উঁচু করব, কারণ চারদিকে জল জমে গেলে যেন ওর মধ্যে জল না ঢোকে, সেই জন্য একটু উঁচু করে দেবো, দিয়ে ভেতরটাকে মেজে নেবো। কী দিয়ে মাজবো? গোবর, আমাদের এই ঘর যেরকম নিকায় ওরকম গোবর দিয়ে নিকিয়ে দেবো। তার মধ্যে ফেলার সিস্টেম কি, নিজের ঘরের সবজি যা পাচ্ছেন, পাতা পুতলি যা পাচ্ছেন ওর মধ্যে ফেলুন, ফেলে যখনই সেটা মোটামুটি 3 ইঞ্চি মতো উঁচু হয়ে গেছে, তার উপরে 3 ইঞ্চি একটা গোবরের লেয়ার পরে আবার 3 ইঞ্চি ফেলে দিন, তার উপরে আবার 3 ইঞ্চি একটা গোবরের লেয়ার, এইভাবে আমরা ভর্তি করব বিষয়টাকে, ভর্তি করে এরম চুর করব, চুর করে সেটাকে চাপা দিয়ে রেখে দেবো। কতদিন থাকবে? আপনি যতদিন ইচ্ছা রাখতে পারেন, তাতে কোনো অসুবিধে নেই, তবে মিনিমাম 45 ডেজ মিনিমাম রাখতেই হবে, তাই তো? তার থেকে বেশি দিন আপনি চাইলে রাখতে পারেন, ওতে সার নষ্ট হয় না, সার থাকে, খালি একটাই কাজ করতে হয়, আমাকে কিছুদিন অন্তর অন্তর গোবর জল দিয়ে বা গোমূত্র দিয়ে ভিজিয়ে দিতে হয় ওটাকে, ব্যাস তাহলেই থাকে। ওপরে জল দিয়ে ভিজিয়ে দিলাম, আর ওপরে আমরা কি দিয়ে চাপা দেবো ওটাকে, যাতে অন্যান্য জল না ঢোকে? তাল পাতা, সবই বাড়ির জিনিস, তাল পাতা দিয়ে চাপা দিয়ে দেবো খালি দুদিকে। এবার এখানেও একটা মজার বিষয় আছে, তাল পাতাকে চওড়া করে দেখবেন, যদি পাতাটাকে দেখেন ঠিক 1.5 দিলেই দেখবেন পাতাটা কভার হয়ে গেছে, একে অপরের উপরে পড়ে গেছে। তার থেকে বড় হলে তাল পাতার মধ্যিখানে আবার তাল পাতা ফেলতে হবে, তার জলটা ওর ভেতরে পড়বে। দুটো তাল পাতাকে এইভাবে ফেলবেন 1.5-3 ফিট, কারণ কিছুটা উঁচু হবে, তো তাল পাতা চওড়াটা একটু বেশি হয়, কিন্তু যখন আমরা উঁচু করবো জিনিসটা 1.5 ফিটের থেকে বড় হয়ে যাবে, দেখে এরমভাবে চুর হয়ে ঢাকা পড়ে যাবে পুরোটা। আমরা এইভাবে সার গর্ত বানিয়ে রাখবো। সেই সারটা প্রতি চাষ করার আগে একবার করে একটা জায়গা পরিষ্কার করে ওটা দিয়ে, কিন্তু আমি যদি আমরা 9 ফিট চওড়া, 3 ফিট 9 ফিট লম্বা, 3 ফিট চওড়া, 1 ফিট গভীর, তার মধ্যে যা সার তৈরি হবে সেই সার দিয়ে আমি 1.5 থেকে 2 বিঘা জমিতে আমি দিতে পারবো, ওই একটা সার গর্ত থেকে 1.5 থেকে 2 বিঘা, প্রতিটা চাষের ঠিক আগে, মানে ধান চাষ করব তার ঠিক আগে একবার দিয়ে, যে আমি প্রথমে বললাম যে প্রথমে সারটা ছড়িয়ে দিলাম, দিয়ে চাষ দিলাম, তারপরে আমরা
ওই জৈব আমরা যেটা বললাম জৈবামৃত, যেটা আমরা এতক্ষণ ধরে বললাম, গোবর দিয়ে দিয়ে আমরা যেটা বানাচ্ছি সেটা ছড়িয়ে দেবো, দিয়ে একটা চাষ দেবো। এটা আমরা করতে পারবো। প্রথমে একবার করলাম, আবার যখন নতুন একটা ফসল বসাতে যাচ্ছি তার আগে আর একবার এইটা এইরকমভাবে দিয়ে তারপরে আমরা মাটিটাকে রেডি করে তারপরে আমরা আবার ওই জৈবামৃত দেবো। দিয়ে ধানের আগেও কিন্তু আমরা এইটা দিতে পারি, কারণ এটা তো ইউরিয়া। ধানেতেও তো ইউরিয়া ব্যবহার করি, আলুতেও তো ইউরিয়া ব্যবহার করি, দিই তো ওই দুটো তিনটে জিনিস, ইউরিয়া, ডিএপি আর পটাশ। আলুর ক্ষেত্রে পটাশ লাগে, ধানের ক্ষেত্রে লাগে না, এই তো ব্যাপার। জিনিস তো সেমই। তাহলে আমরা যদি এই জিনিসগুলো দিতে থাকি আমাদের ওই জিনিসগুলো লাগবে না। এবার আমি বলছি না যে পরীক্ষামূলকভাবে দেখুন, অনেকে অনেক কথা বলবেন যে এটা করতে গিয়ে যদি আমার ফসল চাষ কমে যায়, অনেকেই কথা বলবে। আগেও মানুষ এইভাবে করতো। যদি নিজেরা যদি মনে হয় যে না এরকমভাবে করবো, পুরো জমি করতে হবে না, অর্ধেক অর্ধেক করে নিন না, অর্ধেকটা এইভাবে করুন, করে দেখুন যদি ফলন পাওয়া যায়। ওই অর্ধেকটা আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলছি, যে অর্ধেকটা জৈব চাষ করবেন, ওই অর্ধেকটা ধানটা বাড়িতে রেখে দিন এবং নিজেরা ভাঙিয়ে খান, ক্ষতি হবে না, কোনো রোগ থাকবে না, সুস্থ থাকবেন। আলু যতটা আলুটা অর্ধেক বার করছেন, সে আলুটা নিজের বাড়ির জন্য রাখুন, বাকিটা বেঁচে দিন গা। শহরের লোকেরা ওই বীজ দেওয়া জিনিসই খায়, বেঁচে দিন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা খাবো কেন? আমরা নিজেরা বানাচ্ছি, আমরা কেন খারাপ জিনিসটা খাবো? আমরা ভালোটা বানিয়ে নিজের জন্য খাই। কিন্তু আমরা যদি এটা বারবার করতে থাকি, দেখবো আমরা এইটা থেকে ফলন ভালো ভালো পাওয়া যায়। কিন্তু আমরা মাটিতে যেহেতু খাবার দিচ্ছি না, দীর্ঘদিন পরে মাটিটা নষ্ট হয়ে গেছে। মাটিটাকে যদি আমরা ঠিক করে ফেলতে পারি, এই খাবার থেকে আমরা আবার লাভ করতে পারবো। আমি আপনাকে যে যে জিনিসগুলো বললাম, বাগান আছে অনেকের, অনেকের বাগান আছে তো, বাড়ির পেছনে সবজির 2-4টে গাছ, বিভিন্ন রকম রোগ হয় তো, কী কারণ? ওই ওই একটা এরকম ছোটো প্যাকেট পাওয়া যায়, লাল মতো দেখতে প্যাকেটটা নিয়ে আসে 1 লিটার জলে মিশিয়ে দিয়ে স্প্রে করে দেন, করেন তো? তাতে কী হয়? পোকা মরে। আমি বলবো এটা মজাদার জিনিস বলছি, আমি একটাও বলছি না আমাদের খরচার জিনিস, খরচা বাইরের জিনিস বলছি। বাড়িতে আপনাদের কেউ না কেউ, যদিও আমার বলা উচিত নয়, বিড়ি খায় না? খায় তো? লোকগুলোকে ধরুন তো, একটা কাঁচের বোতল আনবেন, এনে বলবেন বিড়িটা এদিক ওদিক ফেলবে না, বিড়িটা খাও আর আমার কাঁচের বোতলে ফেলে, হাফ বোতল জল দিয়ে দিন, দিয়ে বলুন বিড়িটা খাবে আর কাঁচের বোতলে ফেলবে, অন্য কোথাও ফেলা যাবে না, তুমি খেলে খাও কিন্তু কাঁচের বোতলে ফেলো। এতে মজা কী হবে? ওই যে জলটা 15 দিন বাদে দেখবেন জলটা লাল হয়ে গেছে। ছেঁকে নিন, সাবান মিশিয়ে দিন, একটু নিম তেল মিশিয়ে দিন, আপনার ওই গাছগুলোতে স্প্রে করুন, কোনো লাগবে না কিছু। আপনাকে খরচা দিলাম, খরচা নাই, কিন্তু ওই বিড়িটা খেয়েও ওইটা বাইরে ফেলার দরকার নেই, ওটাকে নিজের ঘরের বোতলে ফেলান, তাহলেই কাজ হয়ে যাবে। গাছে যেটা স্প্রে করেন ওইটা দিয়ে স্প্রে করলে কাজ হয়ে যাবে। মজাদার আর একটা মজাদার জিনিস বলি, দেখেছেন যে চা খান তো, প্রতিদিন সকালে খান তো, চায়ের পাতাগুলো কি করে? এদিক ওদিক ফেলে দেন, ড্রেনে ফেলবেন না, একটা জায়গায় রেখে দিন। চায়ের পাতাগুলো একটা জায়গায় কৌটোতে করে রেখে দিন, যেটা খাচ্ছেন খাওয়ার পরে ওই ফালতু চায়ের পাতাটা একটা জায়গায় রেখে দিন, দিয়ে কিছু কিছু গাছ বলছি তার গোড়ায় দেবেন, যেমন কলা গাছের গোড়ায় দেবেন। আর কি গাছে দেবেন? ফুল গাছ করেন না, বিভিন্ন রকম ফুল গাছ, সব ফুল গাছে এটা অ্যালাউ আছে, একমাত্র জবা গাছের গোড়ায় দেবেন না, বাকি সব গোড়ায় দিতে পারেন। জবা গাছের গোড়ায় দেবেন না, কারণ এটাতে অত্যাধিক পরিমাণ ইয়ের কাজ করে, মানে আপনার পোকামাকড় ধরে, জবা গাছে এমনি খুব পোকা ধরে, যে কারণের জন্য প্রচুর পোকা টানবে, ওই জন্য জবা গাছের গোড়ায় দেবেন না। বাকি যে কোনো আপনার ফুলের গাছ আছে গোড়ায় দিয়ে দিন ওই চায়ের পাতাগুলো, ব্যাস। হ্যাঁ, যেটা করবেন শুকোনোর পরে, 2 দিন শুকোনোর পরে হবে। মজাদার কিছু বললাম। আর কিছু এরকম নমুনা দেওয়া যেতে পারে কি? আচ্ছা দিদি কটা বলুক, দিদি কটা বলুক। ঠিক আছে, প্রথমে আমার কি করা, আমরা সারাদিন যদি একটা মানুষ সারা সপ্তাহে 7 দিনে যদি আমরা মাংস ভাত খাই, মাছ মাংস ডিম ভাত খাই, হঠাৎ করে যদি বলি কালকে যদি নিরামিষ খাও, খেতে পারবো? আমি খেতে পারবো না। আর তখন বললো যে হ্যাঁ নিরামিষ এই খেলে স্যার যেটা বলেছেন
সেটা মানলে পরে এবার আমরা সুস্থভাবে সারা জীবন বাঁচতে পারবো। কিন্তু আমাদের বলে না স্বভাব যায় না মূলে, আমাদের স্বভাব তো ওরকম করে দেওয়া আছে। হ্যাঁ আজকে যা বললেন ঠিক আছে মেনে নিলাম, হ্যাঁ সুস্থ আছে 2 দিন করলাম, তারপর 3 দিনকার দিনে ভুলে যাব, ভুলবই। তাহলে আমরা কি করব, যে আমাদের হয় পারবো না, তাহলে একদম আমি বলছি না ডাইরেক্ট আমরা রাসায়নিক ছেড়ে অর্গানিকে ঢুকি। চেষ্টা, হ্যাঁ চেষ্টা সফল হবেই, যে চেষ্টা করবে সে পারবেই। চেষ্টাটা থাকবে কদিন, পুরোপুরিভাবে নিরামিষ কালকে থেকে তো শুরু করে দিতে পারবেন না। আমি যদি প্রতিদিন আমার একটা এই যে সপ্তাহে আমার একটা বিরিয়ানি খাওয়ার হ্যাঁ রবিবারে আমি বিরিয়ানি খাবো, সেই শনিবার যখন চলে আসবে তখন আমার মনটা থাকবে ঠিক আছে এই রবিবারটা খেয়ে নিই বিরিয়ানি, পরের সপ্তাহে থেকে আমি খাবো না। এটা করি তো আমরা, করবোই। তাহলে আমরা বলছি ঠিক আছে আমরা যখন পারবো না এই জিনিসটা ডাইরেক্ট যখন চেঞ্জ করতে পারবো না, তখন আমরা কি করব, চেষ্টা করব অর্ধেক। তাহলে আমরা প্রথমে শুরুতে কি করব, গোবর সার অর্ধেক মানে আমরা দেবো 50-50%। আমরা প্রথমে তৈরি মানে গোবর সার রাসায়নিক মানে এই মানে গোয়ালের গোবর টোবর দিয়ে বা ভার্মি কম্পোস্ট যেটা তৈরি করলেন সেটা দিয়ে দিলাম। স্যার যেটা বললেন কেঁচো সারের দিয়ে নিয়ে, যে 2 ফিট 3 ফিট চওড়া আর 16 ফিট লম্বা, ওটাতেও কেঁচো সারে দিয়ে যে কেঁচোর পায়খানা সেটাই হলো, সেটা সবথেকে দামি সার। সেই সারটা দিলে পরে আমরা খুব ভালো আমরা মানে পাবো, যেই জিনিসটা পাবো সেটা আমরা মানে একদম পিওর জিনিস পাবো, ভেজাল থাকবে না। কিন্তু আমরা তো ভাই আমাদের পেট তো ভেজাল খেয়ে অভ্যাস, হঠাৎ দিয়ে একদিন তেল ঝাল খেলাম না তারপরের দিন পাতলা পায়খানা হয়ে যাবে, কেন পেটটা তো চাইবে ভেজাল খেতে। তখন আমরা কী করব, তাহলে আমরা এক বিঘা জমিতে 2 ট্রাক্টর গোবর সার। এখন আমাদের এইখানে সবারই বাড়িতে গরু আছে, যে 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 সব বাড়িতে মানে গরু নেই, ছাগল নেই, নেই, গোবর সার আমরা করতে পারবো না। কিনতে গেলে প্রচুর দাম, এক ট্রাক্টরের 2500-3000 টাকা দাম। আমাদের গ্রাম অঞ্চলে 3000 টাকা এক ট্রাক্টরের দাম। কিন্তু শহরে হুগলি টাইগলি এইসব সাইডে যেখানে আলু চাষ বেশি হয় হুগলি সাইডে, সেই সব জায়গাতে কত 10,000 12,000 এরকম দাম। তাহলে তাদেরকে তার রাসায়নিক খরচাটা কম, যেখানে ওদের রাসায়নিক খরচাটা কম কিন্তু আমাদের কাছে রাসায়নিক খরচাটা বেশি। কিন্তু আমরা ওই চাই না আবার সেই গোবর সার জোগাড় করে করব। তার থেকে আর একটা মানে এর বিকল্প আছে, আমাদের তো সার তৈরি করলামই গোবর সার, এছাড়া যে এখন তো ফার্ম পোলট্রি ফার্ম, তারপর দেশি মুরগি হাঁস মুরগির ফার্ম, এরকম ঘরেও যদি যেখানে আমরা ছোট ছোট ঘরে 4-5টা মুরগি থাকে, হাঁস মুরগি থাকে, একটা ঘরে তো রাখি, সারা রাত তো ওরা পায়খানা করবে না, তো আমরা সকালে ঝেঁটিয়ে ফেলে দিই। সেইটাও আমরা বস্তাতে রাখলাম, জড়ো করে রাখলাম, বস্তাতে রাখলাম। 1 বছর 2 বছর ওই রোদ ঝড় ঝাড় বৃষ্টি যা পাবে পাক, ওরা নিজের কাজ করে যাবে, নিজে একটা ভালো সার তৈরি হবে। আর তো আপনি যদি কোনো পোলট্রি ফার্ম থেকে ওরা ফেলে দেয়, সেটা কোথায় ফেলবো জানবে না, সেটাও যদি ওরা তো ডিমান্ড হয়, আমাদের এখানে 20-30 টাকা বস্তা নেবে। যদি কেউ না হয় আপনি হচ্ছে মোল্লারপুরের ধারে যে ফার্মগুলো আছে ওদের সাথে যোগাযোগ করবেন, ওরা ফেলে দেওয়ার জায়গা পায় না। তখন কী করে, সেগুলো আপনার 20 টাকা 10 টাকা বস্তা থেকে ফেলে দিতে হবে না, আমরা নিলাম। এগুলো গ্রাম অঞ্চলে এগুলো ফ্রিতে পাওয়া যায়, শহর অঞ্চলে এগুলোর বেশি দাম হলে কত 50 টাকা। তাহলে 50 টাকা বস্তাতে আমি এক বস্তা দাম 50 টাকাতে আমি পেয়ে গেলাম একদম পিওর সার। সেটা জমিতে দিলে কম খরচাতে হয়ে যাবে, হবে কি না? একটা বস্তা ডিএপি বা 10-26 কিনতে গেলে এখন কত 2800 টাকা না 1800 টাকা, আমি শুনলাম। হ্যাঁ 1850 টাকা। কিছুদিন আগে সেটা ছিল 1700 টাকা। ধান যখন আমরা শুরু করলাম যে তখন শুরু হলো, তারপরের দিন আমি আনতে গেলাম, তখন 100 টাকা বেশি। যেরকম ডিমান্ড থাকবে সেরকম দাম বেড়ে থাকবে, তারপর কি পাওয়া যাচ্ছে না।
পাওয়া যাচ্ছে না। তাহলে আমাদের কাছে যেগুলো হাতের কাছে আমরা যেগুলো পেয়ে যাব, রেখে দিলাম, আমরা 2000 টাকা দিয়ে সারটা না কিনে 500 টাকার গাড়ি ভাড়া একটা খরচা করে আমরা সেটা মাঠে দিয়ে দিলাম। সে সারটা আমরা হাতে করে এরকম করে আমরা ছিটিয়ে দিলাম, বেশি পরিশ্রম করতে হলো না, একবেলাতে হয়ে গেল। কিন্তু ওই সারটা নিয়ে গেলে অনেকটা সার, তো সেই হতে হবে, নিয়ে সেই চাকুলি করে এরকম করে ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে, অত কষ্ট কে করবে? কিছু টাকা বাঁচাতে গেলে, নিজের শরীর খানিক বাঁচাতে গেলে একটু কষ্ট করলামই বা। আমি চাইছি না 10 বছর বাঁচতে, 5 বছর বাঁচবো। আমি যদি পুরোভাবে মানে অর্গানিক খাই আমি 10 বছর বাঁচবো, আর যদি ভেজাল টেজাল খাই আমরা 4 বছর বাঁচবো। তার থেকে আমি 6 বছর আমি বাঁচলাম, অর্ধেক অর্ধেক করলাম। যখন ঠিক হয়ে যাবে, হ্যাঁ না আমরা অর্গানিক খেলে পরে, এইসব খেলে পরে আমরা সুস্থ থাকছি, তাহলে আপনার যদি মাংস খেয়ে হজম না হয় তাহলে আপনি খাবেন না, সবজি খাবেন, অটোমেটিক আপনি চাইবেন যে আমি সবজিটা খাই। যতই আপনার হয়ে যাক না কেন যে আমার মাংস খাবার থাকুন, তখন একদিন পেটের ব্যথা বাড়লে পরে তারপরে না বাবা মাংস খেতে যাওয়ার সময় মনে করবে ব্যথাটা মনে পড়ে যাবে। তাহলে আজকে মাংস ঠিক আছে 5 পিস খেতাম, সেখানে আমি 8 পিস খেলাম। তারপর আস্তে আস্তে আপনি নিজের নিচে ভালোভাবে বাঁচার জন্য নিজেই ছেড়ে দেবেন। আরে আমি সিকিমে বেড়াতে গেছিলাম। সিকিমে কী হলো, সিকিমে 2 ধরনের পাওয়া যায়, একটা হলো অর্গানিক, একটা হলো রাসায়নিক। আমরা বেড়াতে গেলাম ওই হোটেলে, বলছে আপনি কোন থালিটা খাবেন, অর্গানিক ওরা কিন্তু অর্গানিক খায় বেশি দাম দিয়ে নিয়েও। সেই সবজি বাজারে 2 রকম সবজি পাওয়া যায়, অর্গানিক সবজি আর একটা রাসায়নিকভাবে তৈরি সবজি, সেটা মালদা টালদা থেকে শিলিগুড়ি থেকে যায়। সেইগুলো মানে যারা টুরিস্ট বেড়াতে যায় তাদেরকে কম খরচায় খেতে চাই হতো। তখন বলবে হ্যাঁ আমার 100 টাকা, আমার এই একটা একটু ভাতের দাম 100 টাকা, তার থেকে আমি 50 টাকা 80 টাকা দিয়ে ওই ভাতটাই খাই, আমার টাকাটা তো বাঁচলো। কিন্তু কী হলো, সে টাকাটা বাঁচলো কিন্তু শরীরটা খারাপ হলো। 2 দিন পরে যেই টাকাটা বাঁচালেন না, ডাক্তারকে দিল, মানে সঙ্গে সঙ্গে বেরোলো না, 2 দিন পরে বেরোলো। এখন তো আমরা তাই করছি, আমরা রেকারিংয়ে করছি। এখন থাক না, ডাক্তারকে তো দিতে হবে, নিজের জন্য নাই বা খরচা করলাম, ডাক্তারকে দিতে হবে, তখন আপনি দিতে বাধ্য। তখন জমি জামা ঘটি বাটি সব বন্ধক রেখে নিয়ে আগে নিজে বাঁচি বাবা, বা ছেলেপেলে কেউ ভাবে হতে হলে তাকে আগে বাঁচাই, তাই তো করি। তাহলে এইবার যদি আমরা আস্তে আস্তে এখন ডাইরেক্ট আমরা চাইলেও ওটা করতে পারবো না যে কালকে থেকে আমরা অর্গানিক, তাহলে আস্তে আস্তে শুরু করি। আস্তে আস্তে শুরু করলে যখন দেখবো আমরা সেটাতে সুস্থ, তখন আমরা সেটাই পারবো। তাই নি স্যার, কিছু বলবেন? হুম, তাহলে শেষ করি। না বুদ্ধি নয়, এইগুলো দেখুন আপনারাও জানেন আমিও জানি। বিষয়টা কি বলুন তো, আমাদের কাছে জিনিসগুলো আছে কিন্তু জিনিসগুলোকে আমরা কি করে ব্যবহার করি আমরা সেগুলো ভুলে গেছি। আমি আবার কথাটা বলছি, আমরা জানি আমরা ভুলে গেছি। কারণ আজকে যদি দেখেন যে আমার দাদু ঠাকুরদা তখন কিন্তু এসব ছিল না। আমার দাদু ঠাকুরদা যদি দেখেন রাসায়নিক সার কত সালে এসছে এখানে, এই যে ইউরিয়া টিউরিয়া আপনারা বলছেন ব্যবহার করছেন, এগুলো কতদিন আগে এসছে জানা আছে? আমি আপনাকে সালটা বলে দিচ্ছি। এই ইউরিয়া এসছে 1985 থেকে 86 পরে, 1985 থেকে 86 পরে ইউরিয়া এসছে। তার আগে লোকেরা কি না খেয়ে মরে গেছিলো? আমার বাবা মা কি খায়নি, না আমার দাদু দিদা খায়নি, না আমার বাবা জন্মায়নি, না আমি জন্মাইনি? তাহলে আমরা যদি সবাই জন্মে থাকি, আমাদের যদি তখন সুস্থ থেকে থাকি, তার মানে তখনও লোক বানাতো, তখন তো ইউরিয়া ছিল না, চাষ হতো কী করে? এইভাবেই চাষ হতো। কিন্তু আমরা সেগুলো এখন আমাদের এই বিদেশের কিছু লোক, কিছু দোকানদার ভালো করে সকাল বিকাল ঘরে মার্কেটিং করে আমাদের এইগুলোকে ভুলিয়ে দিয়েছে। এগুলো আমরাই জানতাম, এগুলো আমাদেরই বার করা, এগুলো আমাদেরই নিজেদের জিনিস। এইসব ছোটোখাটো ফর্মুলা যেগুলো আছে না, এগুলো আমাদের জিনিস। আমার বাবা ঠাকুরদা, আমার জেঠু জেঠিমা বা আমার পরদাদু তারাই বানিয়েছে ফর্মুলাগুলো, আমরা নতুন করে কিছু তৈরি করছি না, এটা আমাদের জিনিস। আপনি যদি দেখেন
আজকে হয়তো কেউ একজন সরকারি চাকরি করছে বা কেউ একজন অন্য কিছু করছে, কিন্তু যদি দেখেন তার দাদু বা তার বাবা কি করতো, দেখবেন চাষ করতো। কারণ তখন চাষ ছাড়া কিচ্ছু ছিল না, তখন সবাই চাষি ছিল। তাহলে তাদের কাছে কিন্তু এই ফর্মুলা ছিল, আজকে আমরা ভুলে গেছি। এটা আমাদের ফল্ট। এই তো ছোটোখাটো ফেলে দেওয়া জিনিস যেগুলো বলছি, এগুলো তখনও লোকে এইভাবেই বানাতো, কিন্তু আমরা বানানো ভুলে গেছি। কারণ আমরা তো এই যে কিনে নিয়ে, আরে দোকানে গেলাম একটা 30 টাকার প্যাকেট কিনে নিলাম, নিয়ে এসে স্প্রে করে দিলাম, এত ঝামেলার মধ্যে কে যায়। কিন্তু যে ওই 30 টাকাটাও আমার খরচ হবে না যদি আমরা এই ধরনের কাজগুলো করতে পারি। আমি বেশ কিছু যে পয়েন্ট দিলাম বা বেশ কিছু এরকম ফর্মুলা দিলাম, আশা করি মনে থাকবে। খুব সহজ সহজ জিনিস, খুব সহজ জিনিস বললাম। এগুলো খুব চটপট চটপট, আপনারা যেটা ফেলে দেন, এদিকে রেখে দেন, ওদিকে রেখে দেন, সেইগুলো দিয়ে করা যায়। আর একটা মজাদার আমি ফর্মুলা দিয়ে রাখি, দেখেছেন যে আপনাদের গাছে ওই মাঝে মাঝে আসে এরকম পোকা, এরকম সবুজ সবুজ পোকা আসে, এরকম বড় বড়, পাতা সমেত সব খেয়ে নেয়। শোষক পোকা টাইপের পোকা হয়, এরকম বড় বড় পোকা সব খেয়ে নেয়। আজকে এটা যদি বলে থাকি যে হ্যাঁ ফল্ট, তাহলে বলবো হ্যাঁ আমাদের জন্য এই ক্ষতিটা আমরা করেছি। এটার জন্য এটার একটা, এই প্রকৃতি এর একটা বাধার ব্যবস্থা করেছিল, সেটা হচ্ছে চড়াই পাখি। আজকে আমরা এই মোবাইল ব্যবহার করে চড়াই পাখির ক্ষতি করেছি। চড়াই পাখি মরে গেছে, দেখেছেন? এখন চড়াই পাখি সেখানে দেখতে পাবেন না। চড়াই পাখি এই পোকা খেত। আর একটা আমি বলি, যেমন মনে করুন, হ্যাঁ আছে, শহরের দিকে পাবেন না। কেন পাবেন না? আমরা মেরে দিয়েছি, তার জন্য আমরা দায়ী। আমরা প্রত্যেকে খুনি এক একটা, আমরা এই কাজটা করেছি, সব চড়াই পাখিকে মেরে ফেলেছি। যদি চড়াই পাখি বেঁচে থাকতো, ওদের বংশ বিস্তার খুব তাড়াতাড়ি হয়। ওরা যদি বেঁচে থাকতো, এই পোকার আক্রমণ আমাদের দেশে কোনোদিন আসতো না। আজকে আসছে, ঘরে ঘরে বাসা করতো। আমরা ঘর কি করলাম? এসি করে দিলাম, সব কভার করে দিলাম, তাদেরকেই মেরে দিলাম। কিন্তু আমাদের ঘরে ঘুলঘুলি যদি থাকতো, সেই চড়াই পাখি আজও থাকতো। আর একটা মজার জিনিস বলি, কোনো কিছুই করতে হবে না। এই যে বললাম রাখতে হবে, রাখারও দরকার নেই। যখন আলুর যে ক্ষেত করেছেন, আলুর ক্ষেতে এরমভাবে কাঠি পুঁতে দেবেন, কঞ্চি এরম বাঁকিয়ে বাঁকিয়ে পুঁতে দেবেন গাছের মধ্যে। আর 3 ফিট 2 ফিট 3 ফিট ছাড়া ছাড়া এরকম কাঠি বসিয়ে দিয়ে চলে যাবেন জমিতে। এবার আমি বলছি কেন। শক্ত করে বসাবেন। রাত্রিবেলা ওতে রাতের কিছু পাখি আসে, নিশাচর পাখি। তাদের খাওয়া কি জানেন? ওই গাছের পোকাগুলো। ওদেরকে বসার জায়গা করে দিন না, ওরা খেয়ে আপনার গাছ বাঁচিয়ে রাখবে। ওদের বসার জায়গা নেই বলে খেতে পাচ্ছে না, বসার জায়গা করে দিন না। এই জন্য দেখবেন মাচাতে যখন আপনি কোনো কিছু করেন, তাতে পোকা খুব কম লাগে। কুমড়ো দেখেছেন, মাচার কুমড়োর পোকা কম লাগে। কিন্তু আপনার যে জমির কুমড়ো করেন, তাতে দেখবেন ম্যাক্সিমাম পাতা হলুদ হয়ে যায়, ম্যাক্সিমাম কুমড়ো নষ্ট হয়ে যায়। কিন্তু মাচার কুমড়ো মরে না। কেন বলুন তো? আমরা হয়তো দেখতে পারি না, কিন্তু অনেক ছোট ছোট পাখি আছে যারা ওই গাছে এসে বসে, ওই হাঁকড়ে বাঁকড়ে বসে। আর রাত্রিবেলা বিশেষ করে দেখবেন আপনাদের এখানে আছে রাতের পাখি এখানে আসে, তারা কিন্তু খায় ওই পোকা, গাছ বাঁচিয়ে রাখবে। আর হাঁস মুরগির ব্যবহার যেটা বললাম, ধানের জমিতে নিচেতে অনেক সময় দেখেন তো, ধানের জমিতে ওই গাছ শুকিয়ে যাচ্ছে, নিচে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছ শুকিয়ে গেল। এটা পোকাগুলো মারার একটা রাস্তা বলবো। বাড়িতে হাঁস পোষেন না, ধানের জমিতে না ইউরিয়া দেবেন না। ইউরিয়া দিলে হাঁস মরে যাবে। ইউরিয়া দেবেন না যেন। যেটা জৈব চাষ করবেন, সেখানে না বেশ কিছু ঘাস নিয়ে গিয়ে জমিতে ছেড়ে দিন, আপনার গাছের সব বাঁচিয়ে দেবে। হাস্যকর জিনিস বলছি, আপনার ঘরে আছে, নিয়ে গিয়ে ওই জমিতে ছেড়ে দিন। ইউরিয়ার জমিতে ছাড়বেন না, ইউরিয়া খেলে হাঁস মরে যাবে। আগে বলছি ইউরিয়া জমিতে দেবেন না, ইউরিয়া বিষ, হাঁস মরে যাবে। কোনো গরু বা ইউরিয়া যেই খাবে, ইউরিয়া হাঁস বা পশু পাখি মরে যাবে। কিন্তু যেটাতে জৈব চাষ করেছেন না, গিয়ে ধানের জমিতে হাঁস ছেড়ে দিন। হাঁস ওই গোড়ার সব পোকাগুলো খেয়ে নেবে। দেখেছেন তো, ওই খুঁজে খুঁজে খায়। শ্যাওলাগুলোতে পোকা জমে, সেগুলোতে গাছের গোড়াতে ওই শ্যাওলাগুলো জমে বলে গাছগুলো শুকিয়ে যায়। হাঁস ছেড়ে দিলে ওই শ্যাওলা খেয়ে পরিষ্কার করে দেবে। তার মানে পৃথিবীটা গোল। প্রকৃতির ঈশ্বর আল্লাহ যাকে যাই বলেন, আল্লাহ গড ঈশ্বর যাকে যাই বলেন, তারা কিন্তু প্রকৃতিকে গোল বানিয়েছে। আমি তোমায় খাবো, তুমি ওর পেটে যাবে, তুমি ওর পেটে যাবে, তুমি এর পেটে যাবে, সব হিসাব আছে বাঁধা একদম। যদি অঙ্কটাকে সেইভাবে রাখেন, যে যার মতো খাবে, আপনার জিনিসকে আপনাকেও খেতে দেবে।
আর আপনি যদি একটা ভাঙানোর চেষ্টা করেন আপনাকেও খেতে দেবেন। আজকে বলেন ইউরিয়া দিলে জমিতে ছাগল মারা যায়, ক্ষতি হবে কেন? জৈব সার দিন না, মরবে না, আপনারও মরবে না, ওনারও মরবে না, সবারই বাঁচবে, লাভ হবে। তাই যদি আমি এরকম ছোট ছোট কিছু পয়েন্ট দিলাম, এই ছোট ছোট পয়েন্টগুলো যদি মনে রাখতে পারেন, এতে দেখবেন অনেক ওষুধ তৈরি হয়ে যায়, যেগুলো আপনাদের ঘরের, আপনার রান্নাঘরের জিনিস দিয়ে ওষুধ তৈরি হয়। সেই ওষুধগুলো বানিয়ে কিছুদিন দিয়ে চেষ্টা করুন না, আশা করি ভালো হবে। পরে যদি আবার ট্রেনিং দিতে আসি, এরকম আরও মজাদার অনেক কিছু জিনিস বলবো, যেগুলো আপনার হাতের কাছে আছে, আপনি জানেন না ওষুধ, কিন্তু সেটা ওষুধ, সেটাকে কাজে লাগালেই ওষুধ পাওয়া যাবে। আপনার রান্নাঘরেই কত জিনিস আছে যেগুলো সব ওষুধ। হলুদ একটা দেখছেন, এরকম ছোট ছোট দেখবেন কালো কালো টাইপের একটা পাতার নিচের দিকে পোকা হয়। একটু জল নেবেন, 1 লিটার জল, 5 চামচ হলুদ গুলে নিন। হলুদ মানে ওই কেনা হলুদ না, ওতে রং মেশানো থাকে, ওতে কিছু থাকে না, ও যেটা খান ওটা শরীর খারাপ হবে। কাঁচা হলুদ কিনে নিয়ে এসে বাঁটবেন, বেটে 1 লিটার জলে মেশাবেন, আর পাতার ওই নিচেগুলো স্প্রে করে দেবেন, ওই কালো পোকাগুলো মরে যাবে। এরকম অনেক টোটকা আছে যেগুলো সব হাতের কাছে থাকে, আপনার রান্নাঘরে থাকে, কিন্তু আপনি জানেন না। আপনি জানলে সেগুলো ব্যবহার করতে পারেন, জমিতে আপনার গাছে ব্যবহার করলে কোনো ক্ষতি হবে না, উল্টে আপনি ভালো থাকবেন। আচ্ছা, আজকের মতো এখানেই অন্ত করলাম। যদি এরকম কিছু প্রশ্ন থাকে আমাকে নিশ্চয়ই করতে পারেন, যখন তখন। ওর কাছেও যদি আপনাদের জানার কিছু থাকে, যদি পরে আপনি মনে করছেন আমি করব, আমার গাইডেন্স দরকার, আমাকে ডেফিনেটলি ফোন করবেন, ওকে ফোন করবেন, আমি চলে আসবো দরকার লাগলে। যদি করতে চান আমি আছি আপনার পাশে অলওয়েজ।